এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আবির গলার শুকিয়ে এসেছে, তবু ডাকটা বেরিয়ে এলো কাঁপা কাঁপা সুরে। কোথাও কোনো সাড়া নেই, স্তব্ধতা যেন জুড়ে জুড়ে হু হু করে ওর কানে বাজছে। আবির তুমি কোথায়? চোখের সামনে অন্ধকার ছায়া আর মনের ভেতর এক বিভীষিকা। ওর পায়ের শব্দ ছাপিয়ে কেবল হৃদয় ধুকপুক আর নিঃশ্বাসে ছেঁড়া ছেঁড়া আওয়াজ। কে আছো? কেউ কেউ আছো? লাইট অফ কেন? আমার আবির কোথায়? কণ্ঠ ভেঙে যাচ্ছে, চিৎকার করার মতো গলা ঠিক থাকলেও শব্দগুলো কেমন জানি অসহায় হয়ে যাচ্ছে বাতাসে মিলিয়ে। হঠাৎই ছুটে চলতে শুরু করলো। প্রথমে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আবির প্লিজ তুমি কোথায় বলো, আমার সাথে একটাবার কথা বলো। দোতলার প্রতিটা ঘর, করিডোর, বারান্দার দিকে তাকিয়ে দেখছে। আমি জানি তোমার কিছু হয়নি না, বলো প্লিজ বলো তুমি ঠিক আছো? বুকের ভেতরটা যেন কেউ চেপে ধরছে, শ্বাস নিতে পারছে না। ওর কান্না আর আতঙ্ক মিশে এখন কেবল একটা চিৎকারে পরিণত হচ্ছে। আবির ওর হাঁটুর নিচে কাঁপুনি, পা জড়িয়ে আসছে। এক লাফে আবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পা হুড়কে পড়ে যায় নিচে। একটা ভরার ধাক্কা লাগে শরীরে, কপালের পাশ ঘষে যায় দেয়ালে। কপাল কেটে রক্ত ঝরতে থাকে। ওর এই কষ্ট সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসতে নিলে আরিবের হাত চেপে ধরে অয়ন। আরিবের কেমন অসহায় দৃষ্টিতে তাকায় অয়নের দিকে। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, তবুও প্লিজ এটা নষ্ট করিস না। ও ব্যথা পাচ্ছে অয়ন, ওর কষ্ট সহ্য করতে পারছি না, প্লিজ আমার হাতটা ছাড়ো প্লিজ। আরিবের কণ্ঠে আকুলতা। অয়ন তবু ছাড়ল না আরিবের হাত। ওর দিকে তাকিয়ে বলল, দেখ, যা কষ্ট দেওয়ার তা তো দিয়েছিস, চাইলেও তো আর সেটা ফেরাতে পারবি না বল। তার চেয়ে বরং আর কিছুক্ষণ অপেক্ষা কর, তাহলে ঠিক বুঝতে পারবি ও তোকে কতটা ভালোবাসে। তুই ওর মুখে ভালোবাসার কথা শুনতে চাস না বল? অয়নের কথা শুনে চুপ হয়ে গেল আরিব। সেও তো চাই না আমি ওকে ভালোবাসে কিনা সেটা জানতে। নামি উঠে দাঁড়ালো। এমনিতেই সারাদিন কিছু খায়নি, তার উপর আরিবকে নিয়ে টেনশন, এখন আবার এই রক্তমাখা কপাল। এ অবস্থায় দাঁড়াতে মাথাটা ঘুরে উঠল। সিঁড়ির রেলিং ধরে কোনো মতে তাল সামনে নিল নিজেকে। নামি আরিবকে নিয়ে এতটাই উৎগ্রীব ছিল যে চারদিকে এত আয়োজন সেদিকে ফোকাসই করতে পারেনি। চোখ থেকে অশ্রু থামছে না, ঠোঁট কাঁপছে, দম বন্ধ হয়ে আসছে। কিছু বলো না কেন? তুমি জানো না আমি তোমাকে হারাতে পারবো না, তুমি ছাড়া আমি 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 কিছুই না, চিৎকার করে বলল। দুই হাত দিয়ে কাঁধ চেপে ধরল, শরীর কেঁপে কেঁপে উঠছে। তুমি বলো না তুমি নেই প্লিজ, আমি বিশ্বাস করবো না। তুমি মিথ্যা বলো, বকাবকি করো, কিন্তু চুপ করে থেকো না প্লিজ, একটা শব্দ করো, আমি পাগল হয়ে যাচ্ছি। চারদিকে সাজ সজ্জা, আলো, ফুলের গন্ধ, মানুষের উপস্থিতি, সব মুছে গেছে ওর চোখ থেকে। এই মুহূর্তে ওর পৃথিবীতে কেবল একটাই মানুষ, আরিফ। আর সেই মানুষটা যদি হারিয়ে যায় তাহলে এই নিঃসীম অন্ধকার থেকে ও আর কোনোদিন আলোয় ফিরতে পারবে না। এই ভয়টা ওকে গিলে খাচ্ছে মুহূর্তে মুহূর্তে। নামি থেমে দাঁড়ায়, বুকের ভেতর যেন ভেঙে পড়ছে কিছু একটার দেয়াল, একগুচ্ছ অস্বীকার অথবা সেই সমস্ত অব্যক্ত অনুভব যা এতদিন ওর চোখে কথায় ব্যবহারে হলেও মনে কখনো স্বীকার করেনি। অন্ধকারে মাথা নিচু করে দাঁড়িয়ে গলা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে ওঠে, তুমি জানো না আমি কতটা ভয় পাচ্ছি আবির, জানো না তুমি। আমি ভাবতাম তুমি শুধু আমার একজন বন্ধু, একটা ছায়া, কিন্তু আজ এখন তোমাকে হারিয়ে বুঝতে পারছি তুমি আমার সবকিছু। ওর কণ্ঠস্বর যতটা অস্পষ্ট ঠিক ততটাই তীব্র। আমি তোকে হারাতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার চোখে তাকালে শান্তি পাই, তোমার সাথে ঝগড়া করলেও ভালো লাগে, তুমি পাশে থাকলে মনে হয় আমি নিরাপদ। তুমি যদি না থাকো আমি কোথায় যাব, কার কাছে যাব? ওর কণ্ঠ থেমে যায়, নিঃশ্বাসের শব্দে কাঁপছে বুক। একটা হাত তুলে চোখ মুছে নেয়, কিন্তু কান্না থামছে না। অন্ধকারে দাঁড়িয়ে হঠাৎ করে আর নিজেকে আটকে রাখতে পারে না। আকাশ ফাটানো একটা চিৎকার বেরিয়ে আসে ওর গলা থেকে। আমি ভালোবাসি তোমাকে আবির, শুনছো? ভালোবাসি, পাগলের মতো অস্থির ভাবে। বুকে এতটুকু জায়গা নেই যেটুকুতে তুমি নেই।
সেই চিৎকারটা যেন সারা ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। নামি দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কাঁদতে কাঁদতে, নিঃশ্বাস আটকে আসছে বারবার। তখনও জানে না এই কথাগুলোর সাক্ষী একা অন্ধকার নয়, অন্য কেউ শুনছে। হলরুম ভর্তি মানুষ শুনছে ওর বুক ফাটানো স্বীকারোক্তি। আর ঠিক তখনই চকচকে ঝলকানি নিয়ে পুরো ভিলা জুড়ে হঠাৎ করে জ্বলে উঠে আলো। এক এক করে আলোর রেখা উজ্জ্বল করে তোলে চারপাশ। ব্যান্ডের রঙিন আলো, সিলিং থেকে ঝোলানো ফেয়ারি লাইট, স্টেজের বুকচেরা রঙিন স্পটলাইট, সব মিলিয়ে মুহূর্তে এক জাদুকর পরিবেশ। আর নামি, ও যেন স্তব্ধ হয়ে গেল এসব দেখে। চোখ কুচকে তাকায় চারপাশে। কিছুক্ষণ আগে যে ঘরটা নিঃস্বাদ নিঃশব্দে অন্ধকার ছিল, সেই ঘর এখন জন্মদিনের রঙিন আনন্দে উদ্ভাসিত। আর এরপরেই একসাথে সবাই বলে ওঠে, হ্যাপি বার্থডে নাওমি। চারদিকে একসাথে গম গম করে উঠে করতালিতে, হুইসেল, ব্যান্ডের সুরে আর আনন্দের জোয়ারে। নামি স্তব্ধ, ওর চোখের পানি এখনো গাল বেয়ে নামছে, বুকের ভিতর এখনো তোলপাড় করছে আগের সেই অস্থিরতা। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মুখে হাসি নিয়ে তাকিয়ে থাকা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর সেই চোখের সামনে স্টেজের আলোয় দাঁড়িয়ে আছে আরিফ। ওর চোখে চোখ পড়তে আরিফের ঠুটে ফুটে উঠে কোমল এক বাক্য, হ্যাপি বার্থডে মিনি মাউস। নামি দাঁড়িয়ে আছে একেবারে স্থির হয়ে, হাঁপাতে হাঁপাতে, চোখে জল আর মুখে বিস্ময়ের ছাপ। চারিপাশে আলোর শব্দ, মুখরতা, সব কিছু যেন কিছু সময়ের জন্য থেমে গেছে ওর কাছে। আরিফকে দেখে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না ও ঠিক আছে। ওর বুকের ভেতরটা এখনো ধক ধক করছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা যে একটু আগেও ছিল না, যার জন্য পুরো ভিলা জুড়ে ওর পাগলের মতো ছুটোছুটি করছিল, সেই আরিফ এখন ওর সামনে হাসি মুখে, যেন কিছুই হয়নি। আর এক মুহূর্ত দেরি না করে ছুটে এসে আছড়ে পড়ে আরিফের বুকে। আর তখনই করতালির মুখর হয়ে ওঠে চারপাশ, করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। আরিফও ওকে জড়িয়ে ধরে, পাগলের মতো কাঁদতে থাকে। আরিফের কান্না দেখে সকলেই যেন থমকে যায়। একটা ছেলে আর একটা মেয়ে দুজনকে ঠিক কতটা ভালোবাসলে এইভাবে পাগলের মতো চোখের অশ্রু ঝরায়? নামি ঠোঁট কাঁপে, চোখ ভিজে, গলার স্বর বের হয় না। সে শুধু তাকিয়ে থাকে নিভে যাওয়া আগুনের মতো দগ্ধ চোখে। আরিফ নামিকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে ওর চিবুক ধরে মুখ উপরে তুলে, তারপর দুই গালে আলতো করে হাত রেখে বলে, তুই এত কাঁদছিস কেন মিনি মাউস? আমি তো ঠিক আছি, এই যে দেখো একদম ঠিক আছি আমি। এই কথা শুনে যেন বাঁধ ভাঙে নামির আবেগের। ও আবার শক্ত করে চেপে ধরে আরিফকে, বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে, তোমাকে আমি হারাতে পারি না, পারবো না, কখনো না। যদি সত্যি তোমার কিছু হতো, আমি 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 তো বাঁচতাম না আবির। আরিফ স্তব্ধ হয়ে যায় এক মুহূর্তের জন্য, তারপর ওর মাথায় হাত রাখে, নরম স্বরে বলে, আর কখনো এমন কিছু হবে না, আমি দিব্যি দিলাম। তুমি আছো, আমিও আছি, এই তো সব কিছু। আর কি চাই বলো? আর এই যে দেখো, এইভাবে মজা করার জন্য কানে ধরছি, সরি। এই দৃশ্য দেখে পেছনে থাকা সবাই থেমে যায় এক মুহূর্ত। কারো মুখে হাসি, কারো চোখে জল। এমন আবেগ ঘন স্বীকারোক্তি আর আন্তরিক ভালোবাসার প্রকাশ দেখে চোখে দেখা যায় না সব সময়। ভিড়ের মাঝে আলো, আবেগ, উল্লাসে মোড়ানো সেই মুহূর্তে আরিফ আর নামি দাঁড়িয়েছিল একে অপরকে আঁকড়ে, যেন সব ভয়, সব কষ্ট, সব সংশয়ের অবসান ঘটে গেছে এই এক আলিঙ্গনে। আরিফ ওকে শক্ত করে জড়িয়ে রেখেছিল নিঃশব্দে, গভীর আবেগে। বুকের ভেতর ধুকপুকানি যেন নাওমির কানের কাছে স্পষ্ট শোনা যাচ্ছিল, তোমাকে আর হারাতে দেব না নাওমি, আর না। ওর কণ্ঠে ছিল প্রতিশ্রুতির গম্ভীরতা, চোখে একরাশ ভয় মেশানো মায়া। নামি ওর বুকের দিকে মুখ গুজে কাপা গলায় বলল, আমিও। ঠিক তখনই একটা তীব্র গুলির শব্দ বাতাসে কেঁপে ছুটে এসে নামির পিঠের মাঝ বরাবর লাগে। মুহূর্তেই সব যেন থমকে যায়, গানের সুর থেমে যায়, হেসে কথা বলার শব্দগুলো গেলে নেয় স্তব্ধতা। নামি ধক করে কেঁপে ওঠে। আরেক কিছু বুঝে ওঠার আগেই ওর বুকের মাঝে রাখা নামির নরম শরীরটা ঢলে পড়ে। নামি ঠোঁটের কোণে এক ফোঁটা লালচে রেখা টলমল করে ঝরে পড়ে ওর গালের পাশ দিয়ে। চোখে বিস্ফারিত নিঃশ্বাস থেমে আসছে ধীরে ধীরে। না 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 নাওমি। আরিফের গলা কাঁপে, ওর চোখ জল জল করছে, মুখটা সাদা হয়ে গেছে। নামের ঠোঁট সামান্য নড়ে, ওর দৃষ্টি ঝাপসা।
আরিফ ওকে দুই হাতে ধরে বসে পড়ে ফ্লোরে। না না, এটা কি হচ্ছে? কেউ ডাক্তার ডাকো, কেউ কেউ কিছু করো। কেউ কেউ ছুটে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে বাকরুদ্ধ, কেউ চিৎকার করে কাঁদছে, আর আরিফ বুকের কাছে জড়িয়ে ধরে রেখেছে নাওমিকে। তোমার কিছু হতে দেব না, কিছু না। তুমি চোখ বন্ধ করো না প্লিজ। আমি এখানে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। নাওমির দৃষ্টি ধীরে ধীরে ম্লান হয়ে আসে, ঠোঁট কাঁপতে কাঁপতে বলে, তোমাকে ভালোবাসি আবির। আর কিছু বলতে পারল না সে। আরিফের কোলে ঝলে পড়ল সে। আরিফের চোখ দিয়ে নেমে আসে অশ্রু। কাঁপা কাঁপা কণ্ঠে সে চিৎকার করে ওঠে। নাওমি। আর এই চিৎকারে ভেদ করে যায় চারপাশের সাজসজ্জা, সব আনন্দ, সব উৎসব, সব কিছু মিলিয়ে এক ভয়ঙ্কর মুহূর্ত, এক যন্ত্রণার আবরণ মোড়ানো চিৎকারে শেষ হয় সেই জন্মদিনের রাতের সবচেয়ে সুন্দর অধ্যায়। হাসপাতালের করিডোরে সব যেন নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে ভেসে আসে ওয়ার্ড বয়ের ধাতব চাকার শব্দ, কিংবা নার্সদের কাঁধের উপর ঝুলে থাকা স্টেথোস্কোপের হালকা ঝনঝনানি। রেহানা প্রেগনেন্ট, তাই কিয়ারাকে ওর পাশে রেখে বাকি সবাই, চৌধুরী পরিবার, সিতারা, ফেরদৌস, সায়ান, ইফতি, অয়ন সকলে এসেছে হাসপাতালে। আত্মীয় স্বজন সকল গ্যাস যে যার মতো চলে গেছে, কিন্তু নাওমির বাবা মাকে হাসপাতালের আশেপাশে কোথাও দেখা গেল না, আর না নাওমির মামা মামিকে। আভিরা আসতে চেয়েছিল, কিন্তু শরীরটা খারাপ দেখে সায়ান জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওকে। সবাই নাওমিকে নিয়ে এতটাই চিন্তিত যে নাওমির বাবা মায়ের এই বিষয়টা নিয়ে কেউ ভাবার সময়ই পায়নি। আরিফ হাঁটছে ধীর পায়ে, মাথা নিচু করে। নাওমি অপারেশন থিয়েটারে, ভেতরে তার প্রাণের লড়াই চলছে, আর বাইরে বাইরে আরিফের বুকের ভেতর চলছে অন্য এক যুদ্ধ। সায়ান বসে আছে পাশে, আরিফের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে ওই ছেলেটা পাগলের মতো করছিল, আর এখন এতটা নিশ্চুপ। ফ্ল্যাশব্যাক। একটা গুলির শব্দ যেন মুহূর্তে ছিঁড়ে ফেললো সব আনন্দ, আলো আর স্বপ্নের জাল। আরিফের কুলের মধ্যে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো নাওমি। কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই, সবাই যেন কথা বলতে ভুলে গেছে। শুধু রক্ত আর আরিফের কণ্ঠস্বর ছাড়া কোনো শব্দ নেই। নাওমির রক্তে আরিফের দুই হাত, ঠোঁট সব ভিজে গেছে। নাওমির এত সুন্দর সাজ, গাউন সব যেন এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে রক্তে। এই পাগলি, মিনি মাউস, চোখ খোল প্লিজ। আজ না তোর জন্মদিন, কেক কাটবি না বল? ওঠ না, সবাই অপেক্ষা করছে তো, প্লিজ ওঠ। আরিফ ওকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগলো। তুই বলেছিলি না আমাকে ছেড়ে যাবি না, তাহলে তুই এখন পুরো চুপ কেন? কথা বল না। ওর গলা কাঁপছে, শরীর কাঁপছে, চোখে অঝোর অশ্রু, রক্তে ভেজা ওর জামা কাপড়। হাত কাঁপতে কাঁপতে নাওমির মুখে হাত বুলিয়ে দিচ্ছে, আবার বুকের সাথে চেপে ধরে বলল, শুনতে পাচ্ছিস আমার হৃদ স্পন্দনের আওয়াজ? পাচ্ছিস? দেখ না, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মিনি মাউস, প্লিজ ওঠ। আরিফের এমন চিৎকারে ছুটে এলো অয়ন আর ইফতি। কিছু বলতে নিবে, তখনই আরিফ আবার বলল, দেখ না অয়ন, আমার মিনি মাউস কথা বলছে না। আমি তোকে ভালোবাসি বল। ও তো বাসে, সেটা তো সবাই জানে, তোরাও জানিস। বল, ওকে উঠতে বল না। ভাইয়া, আজকের দিনটা নিয়ে কত প্ল্যান আছে বলো। আজকে ওকে প্রপোজ করব, তুমি তো জানো। বলো না ওকে উঠতে। ও না উঠলে কাকে প্রপোজ করব আমি? বলো না উঠতে। ওঠ না মিনি মাউস প্লিজ। আরিফের এমন আর্তনাদে অয়ন আর ইফতি কোনো কথা বলার সাহস পেল না। আফজাল চৌধুরী যেন আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি ছুটে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললেন, ছাড়ো আবি, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে, এখন বিলাপ করার সময় না। সায়ন যেন জমে গেছে পাথর হয়ে, কিছু বলতে পারছে না। ওর মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এরা এতটা ভালোবাসে একে অপরকে, অথচ আমি কিনা। আর ভাবতে পারল না সে। এগিয়ে গেল আরিফের দিকে, এরপর আরিফকে বলল, ভাই, এমন করে কাঁদলে তো মিনি মাউসকে বাঁচাতে পারে না। সময় পেরিয়ে যাচ্ছে, দেরি হলে ওকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। প্লিজ ভাই, চল ওকে হাসপাতালে নিয়ে যাই। আরিফ যেন কোনো কথা কানেই নিচ্ছে না, তখনও বলছে। তোকে প্রপোজ করতে এসেছিলাম আজ। পকেট থেকে একটা বক্স বের করে আর ভিতরে থেকে একটা ডায়মন্ডের আংটি বের করে নাওমির হাতে পরিয়ে দিল। তারপর বলল, এই আংটিটা দেখ, এইটা আমি কিনেছি আমার শরীরের ঘাম ঝরানো টাকায়। 1 টাকাও বাবার না।
তুই কিছু বল, চোখ তো খোল, একবার বল আমি আছি আরিফ, তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সেই মুহূর্তে পুরো ভিলা নিঃশব্দ, অতিথিরা স্তব্ধ। কেউ কেউ কাঁদছে, কেউ কেউ অবিশ্বাসে তাকিয়ে, কেউ বুঝে উঠতে পারছে না সিনেমার মতন এই মুহূর্তটা বাস্তবে ঘটছে। কিন্তু নাওমের গুলি লাগার পর ওর বাবা মাকে আর খুঁজে পাওয়া যায়নি। এমন সময় অ্যাম্বুলেন্স এলো, আরিয়ান কল করলো তাদেরকে। কেউ আর কোনো কথা না বলে আরিফকে বুঝিয়ে অনেক কষ্টে ওর থেকে নাওমিকে ছাড়িয়ে হাসপাতালে নিয়ে এসেছে। আর হাসপাতালে আনার পর থেকে অস্থিরতায় পায়চারি করছে আরিফ। সায়ান আর মনে করতে চাইল না কিছু। ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে গেল, ওর কাঁধে হাত রাখলো কিছু বলার জন্য। সায়ান কিছু বলার আগে আরিফ সায়ানকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগলো। আরিফের কান্না দেখে এগিয়ে এলো অয়ন আর ইফতি। প্লিজ ভাই, শান্ত হ। তুই এভাবে ভেঙে পড়লে কি হবে বল? ইফতি ঠিক কথা বলেছে আবির। তুই ভেঙে পড়লে নাওমিকে সুস্থ করবে কিভাবে? আর ও সুস্থ হওয়ার পর তোমাকে এভাবে দেখলে কিভাবে বলো তো? বলল সায়ান। সবাই ওর মন ভালো করার চেষ্টা করছে। হঠাৎ করে অয়ন বলল, ওই লোক দুটো আমাদের ফলো করছে মনে হচ্ছে আবির। কোন লোক? অয়ন করিডোরের শেষ মাথায় আরিফকে ইশারা করে বলল, ওই লোক দুটো, ওদের আমি বাড়িতেও দেখেছি। ভেবেছিলাম হয়তো কোনো গেস্ট হবে, কিন্তু এখন তো ওদের দেখে সন্দেহ হচ্ছে। আরিফ অয়নের দেখানো পথে তাকাতেই এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে তার মেরুদণ্ড বেয়ে। অদ্ভুত এক অনুভূতিতে পেছনে তাকায় সে। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে দুজন, হুডি পরা, মুখ ঢাকা, কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। আরিফের চোখ চিকচিক করে ওঠে। তার অভিজ্ঞতা বলে এটা কোনো সাধারণ রোগীর আত্মীয় না। এই চাহনি, এই উপস্থিতি, এটা কোনো সংকেত। ওরা ফলো করছে। আরিফ এক সেকেন্ড সময় নষ্ট না করে পেছন ফিরিয়ে হাঁটা শুরু করে। তারপর আচমকায় মোড় ঘুরে লোক দুটোর পেছনে দৌড় দিল। ওরা বুঝে ওঠার আগে এসে পেছন থেকে চিৎকার করে ওঠে। কে তোরা? ওরা আরিফকে দেখে পালানোর চেষ্টা করে। পালিয়ে বেরোয় হাসপাতালের পেছনে ফায়ার এক্সিট দিয়ে। আরিফ পেছনে ছুটে যায়, চোখে আগুন, মাথায় প্রতিশোধ। আরিফ এখন আগের সেই আরিফ না। নামের রক্ত এখনো তার জামায় লেগে আছে, বুকের ভেতর হাহাকার। রাত 9টা বাজে। এখন অন্ধকার, স্যাঁতসেঁতে পরিত্যক্ত দোতলা বাড়ি। দরজা খুলে গন্ধ, পচা রক্তের গন্ধ। একটা লাল বাতির টিমটিমে আলোয় ঘরটা যেন মৃত্যুপুরীর মতো ভয়ঙ্কর লাগছে। মেঝেতে ছড়ানো রক্ত, দেয়ালে ছিটকে লেগে থাকা রক্তের ছোপ, আর ঘরের কোণে টেবিলের উপর রাখা একটা কুঠার আর কিছু ধারালো অস্ত্র। ঘরের এক কোণে দুটো ছায়ামূর্তি কাঁপছে। তখন সেই লোক দুটোকে ধরে এখানে নিয়ে এসেছে আরিফ। এটা ওর আস্তানা। এখানে ও বিচারক, আর যাদের নিয়ে আসে ওরা ওর কাঠগড়ায় দাঁড়ানো আসামি। আরিফ বসে আছে একটা কাছের ভাঙা চেয়ারে। পুরো শরীরে রক্ত, মুখটা ঠান্ডা, কিন্তু চোখ দুটোতে জ্বলছে হিংস্র আগুন। পেছনে ওর নিজের ছায়াটা কাঁপছে, যেন একটা জন্তু উৎপেতে আছে শিকারের জন্য। সে লোক দুটো কাঁপতে কাঁপতে ওর সামনে এসে পা ধরে বলল, ভাই ভাই, প্লিজ ছেড়ে দিন। আমরা এমনটাই চাইনি। আসাদ আলমের লোক আমরা, ওর নিষেধেই সব হয়েছে। আরিফের ঠোঁটে হঠাৎ এক টানা হাসি। কি যে বলিস না তোরা, তোরা তো আমার ভাইরা ভাই লাগিস। আর নাওমি তোদের শালি, হা হা হা। ও চুপ করে উঠে দাঁড়ায়, একটা ছুরি তুলে নেয় টেবিল থেকে। ছুরিটা ধীরে ধীরে নিজের হাতের তালুতে ঘষে। শালিকার জন্মদিনে তোরা গিফট দিয়েছিস, তোরা গুলি উপহার দিয়েছিস, আর আমি তো শুধু রিটার্ন গিফট দিচ্ছি। একজন চিৎকার করে ওঠে, না না, দয়া করে ভাই, আমরা চুপ। আরবের গলা বিদ্ধ করার মতো শীতল। সে হাঁটতে হাঁটতে আসে ওদের কাছে। হঠাৎ ছুরিটা ঘুরে একজনের উড়োতে সজোরে ঢুকিয়ে দেয়। চিৎকারে কেঁপে উঠে ঘরটা। আরেক নিচু হয়ে ফিসফিস করে বলে, ওটা শুধু একটা ট্রেইলার ছিল, এখন আসল খেলা শুরু হবে। আরও নৃশংস হয়ে উঠল আরিফ। আরেকজনের মুখে পিস্তল ঠেসে ধরল, ওর চোখে চোখ রেখে বলল, আমার মিনি মাউসের রক্তে ভিজেছিল এই দুই হাত, আজ এই দুই হাতেই তোদের শেষ করব। আরিফ ধীরে ধীরে কথা বলে, ঠোঁটের কোণে অশুভ হাসি। আসাদ আলম, ওই পচা ইঁদুরটা, ওর কথায় তোরা আমার নাওমিকে গুলি করলি? ওদের একজনের গলায় কেঁপে ওঠে, না ভাই, প্লিজ বিশ্বাস করেন, আমরা জানতাম না মেয়েটা আপনার এত। আরিফ হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কি জানিস না?
যেই মেয়ে আমার নিঃশ্বাস, আমার হৃদস্পন্দন, আমার জীবন, তোরা তাকে আসলে তোরা ওকে মারিসনি, তোরা আমার কলিজা খুবলে বের করেছিস। ভাই ভাই, আমরা তো প্ল্যান করিনি, আসাদ আলম করছিল। আরিফ তার দিকে এগিয়ে যায়, চুল ধরে টেনে তুলে মেঝে থেকে। তোরা কি জানিস ওর রক্ত আমার শরীরে লাগার পর আমার কি মনে হচ্ছিল যেন আমি মরে যাচ্ছি প্রতি সেকেন্ডে। ওর ঠোঁট কাঁপছিল, হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি ডাকছিলাম, মিনি মাউস কথা বল প্লিজ, কিন্তু তোরা ওর কণ্ঠ থামিয়ে দিয়েছিস। আরেকজন আরিফের পায়ে পড়ে কাঁদে। আমার মা বাবার কসম খেয়ে বলছি, আমরা ইচ্ছে করে করিনি। আপনি চাইলে খোঁজ নিতে পারেন, প্লিজ ভাই, আমাদের ছেড়ে দিন। আরিফ থেমে যায়, মাথা নিচু করে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ থাকে। হঠাৎ এমন গর্জন করে ওঠে যেন সারা ঘর কেঁপে ওঠে। তোরা কি জানিস ওর জন্মদিনে ও আজকে আমাকে প্রথমবার বলেছিল আমি তোমাকে ভালোবাসি। আমি আজ আংটি পরাতে যাচ্ছিলাম, তোরা সেই মুহূর্তটা শেষ করে দিয়েছিস। ছুরিটা মাটিতে ফেলে দেয় আরিফ, তারপর পিস্তল তুলে ধীরে ধীরে লুট করে। আজ আমি তোদের শুধু মারবো না, আমি তোদের কাঁপিয়ে মারবো, যাতে মৃত্যুর আগেও তোদের বেঁচে থাকতে ইচ্ছে না করে। একজন ভয়ে প্রস্রাব করে ফেলে দেয়। বাবা মারেন না, আমরা অনুতপ্ত। আরিফ কাছে গিয়ে তার কানে ফিসফিস করে বলে, তোর অনুতাপ আমার মিনি মাউসকে ফিরিয়ে দেবে। এরপর প্রথম লোকের হাঁটুতে আর দ্বিতীয় জনের কাঁধে গুলি করায় সে। ব্যথায় চিৎকার করে ওঠে লোকগুলো। ওদের চিৎকারে দোতলা কেঁপে ওঠে। আরিফ হাত উগেড়ে বসে, রক্ত মাখা আঙ্গুলে দুজনের গলায় দাগ কাটে। তারপর চিৎকার করে বলে, আসাদ আলম, তুই যেখানে থাকিস শুনে রাখ, এখন থেকে তোর প্রতিটা নিঃশ্বাস আমি গুনবো, তোকে আমি আস্ত রাখবো না। এরপর টেবিল থেকে কুঠার নিয়ে এসে কুপিয়ে লোক দুটোর ধর থেকে মাথা আলাদা করে দেয়। আরিফ ছায়ার মতো বেরিয়ে যায় ঘর থেকে। পেছনে পড়ে থাকে দুটো মৃতদেহ আর দেয়ালের উপর রক্তে লেখা এক লাইন, শালিকার জন্মদিনে শালাদের উপহার। আসাদ আলম নামটা উচ্চারণ করলে যেন কুয়াশায় ঢাকা এক অন্ধকার জগতের ছায়া ভেসে ওঠে। বাইরে থেকে পরিচিত একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক বলেই জানে সবাই। একাধিক কোম্পানির মালিক, প্রভাবশালী মহলে চলাফেরা, মিডিয়ার দানশীল মুখ হিসেবে আত্মপ্রকাশ। কিন্তু এই পর্দার আড়ালে সে এক ড্রাগ সিন্ডিকেটের মূল মাথা, একজন ঠান্ডা মাথার মাফিয়া। দেশজুড়ে ছড়িয়ে আছে তার সাপ্লাই চেইন, ইয়াবা, কোকেন, এলএসডি, সব কিছুর রুট বেরোয় তার হাত ধরে। আসাদ আলম আফজাল চৌধুরীর পুরনো বন্ধু। একসময় একসাথে ব্যবসা শুরু করেছিলেন তারা, তৈরি পোশাক রপ্তানি নিয়ে। কিন্তু পরে দুইজনের পথ আলাদা হয়ে যায়। আফজাল চৌধুরী আইনি পথে রয়ে গেছেন, আর আসাদ আলম ধীরে ধীরে ডুবতে থাকে অপরাধের জগতে। তবুও সম্পর্কের খাতিরে চৌধুরী ভিলায় নিয়মিত যাতায়াত করত আসাদ। তারপর বেশ কৌশলে, বেশ দাদাগিরি ভঙ্গিতে আরিফকে ভাতিজা বলে ডাকত। ওর মাথায় হাত বুলিয়ে বলতো, তোর মধ্যে আগুন আছে আরিফ, তুই পারবি বড় কিছু করতে, শুধু সময় মতো দিক ঠিক করতে হবে। ছোটবেলা থেকেই আরিফ একটু উশৃঙ্খল। আরিফ তখন সবে মাত্র এসএসসি দিয়েছে। বাবার অনুশাসন, জীবনের চাপ, নিজের অপূর্ণতার সব মিলিয়ে এক ধরনের ভেতরের ক্ষোভ জন্ম নিচ্ছিল ওর মধ্যে। সে সময় হঠাৎ একদিন এক সন্ধ্যায় চৌধুরী ভিলার গ্যারেজের দিকে যেতে গিয়ে আরিফের চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। আসাদ আলম কয়েকজন অচেনা ছেলের সঙ্গে গোপনে দেখা করছে, কিছু বিনিময়ে করছে একটা ছোট্ট ব্যাগ হস্তান্তর হচ্ছে। দূর থেকে বুঝতে পারে না আরিফ, কিন্তু ব্যাগটা যখন ছিঁড়ে পড়ে যায় তখন মেঝেতে গড়িয়ে পড়ে কিছু ছোট সাদা প্যাকেট। চোখে পড়ে পিঙ্ক স্কুল নামের একটা লোগো। আরিফ কিছু বলতে যাবে, ঠিক তখনই সামনে দাঁড়িয়ে আসাদ আলম ঠান্ডা চোখ কিন্তু ছুটে এক চাপা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, ভাতিজা এখানে কি করছিস? চমকে উঠে আরিফ। দেখ, তুই এখন যা দেখলি সেটা জানার প্রয়োজন ছিল না তোর, কিন্তু যেহেতু জেনে গেছিস, এবার তুই দুটো রাস্তায় একটাই হাঁটবি। যদি আমার সাথে থাকিস তাহলে টাকা পয়সা, সুন্দরী নারী, নিজের মতো জীবনযাপন করতে পারবি। শুধু আমার কথা মতো চলতে হবে। আর যদি না থাকিস তাহলে চলে যা। শুধু এটা মাথায় রাখিস, সুযোগ কিন্তু একবারই আসে,
এবার তুই চিন্তা করে দেখ। আরিফ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। ভয়, অস্থিরতা, কয়েক সপ্তাহ সময় নেয় সে আসাদ আলমের থেকে। আসাদ আলম সময় দেয়, কিন্তু এই কয়েক সপ্তাহে আরও বেশি করে আরিফের কাছে আসে। নরম কথা, কেরিয়ারের প্রলোভন, সুন্দরী মেয়ে, এসবে লোভ দেখাতে থাকে। এমনিতেই টিনেজ বয়স, যৌন উত্তেজনা আর এত টাকার লোভ সামলাতে পারে না আরিফ। তাই সেও হঠাৎ করে নিজেকে জড়িয়ে ফেলে বিশ্রী ষড়যন্ত্রে। একদিন হঠাৎ আসাদ ওর হাতে একটা প্যাকেট দিয়ে বলে, একজনকে পৌঁছে দিয়ে রাতে সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেব। আরিফ রাজি হয়। সে রাতেই প্রথম আরিফ অবৈধ ডেলিভারি করে ড্রাগের, যার ফলে সে ভয়ঙ্কর এক জগতে পা রাখে। এরপর আসাদ আলম ওকে দিয়ে মানুষ খুন থেকে শুরু করে সমস্ত অন্যায় কাজে জড়িয়ে ফেলে। কেটে যায় কয়েক বছর। এর মধ্যেও চৌধুরী পরিবার থেকে জানতে পারে আসাদ আলমের কুকর্মের কথা, আর তখন সম্পর্ক শেষ করে ফেলে দুই বন্ধুর। কিন্তু চৌধুরী পরিবারের কেউ জানতেও পারে না এই আসাদ আলমের হাত ধরেই তাদের সন্তান কত বড় একজন অমানুষে পরিণত হয়েছে। আরিয়ান আরিফকে ড্রিম প্যালেস দেওয়ার পর থেকে এইসব কাজে আরিফ আরও বেশি জড়িয়ে যায়। ড্রিম প্যালেস বানায় নিজের ড্রাগ সাপ্লাইয়ের গোপন আস্তানা। রাতের বেশিরভাগ সময় ড্রিম প্যালেসে কাটিয়ে দেওয়ার নাম করে ড্রাগ সাপ্লাই, নিত্য নতুন মেয়ে নিয়ে ফুর্তি করা সব চলতো এই প্যালেসে। বাসগৃহ পরিচারিকারা সব জানে আরিফের কুকর্মের কথা, কিন্তু তারা কখনো আফজাল চৌধুরীকে বলার সাহস করে উঠতে পারেনি। এই ভয়ে সে যদি আরিফ তাদের মেরে ফেলে। আর এই জন্যই 3 মাস আগে যখন আরিফ নাওমিকে তুলে নিয়ে আসে, তখন তারা কেউ কিচ্ছু বলেনি, কারণ সব মেয়ে নিজের ইচ্ছেতেই আসে। নাওমিও হয়তো সেরকমই, কিন্তু বছর খানেক আগে হঠাৎ নাওমিকে দেখে, ওর সম্পর্কে সব খোঁজ খবর নেয়। যখন জানতে পারে নাওমির বাবা একজন শিক্ষক, আর একজন শিক্ষক নিজের মেয়ের সাথে কখনো এমন একজন সাইকো মাফিয়ার বিয়ে দেবেন না, তখন সে ধীরে ধীরে ওসব থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করে। কিন্তু এটা আসাদের সহ্য হয় না, আর তাই সে নাওমিকে টার্গেট করে মেরে ফেলার। ওর ধারণা নাওমি মারা গেলে আরিফ আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সে এটা জানে না নাওমি আরিফের প্রাণ, আর প্রাণ ছাড়া কি মানুষ বাঁচে? ঢাকার গুলশানের বিলাসবহুল এক অ্যাপার্টমেন্ট, সাদা মার্বেলে মোড়া বসার ঘর, শীতল আলোয় আলোকিত। দেয়ালে শোভা পাচ্ছে দামি চিত্রকর্ম, চারপাশে শ্বেত সৌরভ ছড়িয়ে রাখা ফুলদানিতে বিদেশি অর্কিড। সেই সৌন্দর্যের মাঝখানে এক বিষাক্ত অস্তিত্ব আসাদ আলম। চোখে কালো সানগ্লাস, হাতে সিগারেট, ঠোঁটে তীব্র কড়া হাসি। ওর চোখে এখনো আগুন। সামনে টেবিলের উপর ফোনটা রাখা। একটু আগে এই খবর এসেছে আরিফ তার পাঠানো 2জন লোককে পিষে মেরে ফেলেছে। আসাদের ডান দিকে বসে আছে তার একমাত্র ছেলে রিসাদ, ঠান্ডা চোখে সব শুনছে। আর বাদিকে সোফায় জড়সড় হয়ে বসে আছে তার একমাত্র শালা মমিন। ওদের পাঠিয়েছিলাম একটা ছোট কাজের জন্য। মেয়েটাকে মেরে ওই আরিফ শয়তানের বাচ্চাটা একটু শিক্ষা দিতে, অথচ শুনছি আমি 2জনকে কেটে ফালা করে রেখে এসেছে আরিফ। পাশে বসা রিসাদ ঠান্ডা স্বরে বলে, এটাই তো স্টাইল বাবা, মাথা ঠান্ডা কিন্তু চোখে আগুন। ও কাউকে রেখে কথা শেষ করে না। সেন্টার টেবিলে রাখা বিদেশি ওয়াইন ঢেলে নেয় সামনে থাকা কাচের গ্লাসে। তাতে এক চুমুক দিয়ে আসাদ দাঁতে দাঁত চেপে বলে, এই ছেলেটা কি পেয়েছে? আমার 4জন মেরেছে 2 দিন আগে। ওই মেয়েটাকে কিডন্যাপ করিয়েছিলাম, কারণ কি আছে ওই খানগির বাচ্চার মধ্যে? তারপর? মমিন গলা নামিয়ে বলল, তারপরও আমার ও 3জন ছেলেকে মেরেছে, রাস্তায় উঁচু স্বরে মেয়েটাকে কিছু বলছিল বলে। কিন্তু এমন আছে ওই ডাইনির মধ্যে, যার জন্য আমার এতদিনে তিল তিল করে গড়া প্রধান হাতিয়ার হারিয়ে গেল। একটা কথা, একটা ধমক, সেটুকু সহ্য করতে পারে না ওই ডাইনির জন্য। রিসাদ তার ছেলের হাসি দিল। রিফাত তো মেয়েটাকে নিয়ে একটু বেশিই করছিল, বলেছিল ওই মেয়েটাকেও 1 রাতের জন্য ওর বিছানায় চায়। কিন্তু তাই বলে ওর চোখ তুলে না ওর রক্ত দিয়ে গোসল করাবে, এতটাও তো ভাবিনি। আসাদ আলম ধীরে ধীরে সিগারেটের শেষ টানটা দিয়ে সিগারেট অ্যাশট্রেতে চেপে রাখলো। তার ঠোঁটের কোণে বিষ চাপা রাগ। আমি তো ওকে বানিয়েছিলাম হাতিয়ার, একটা শিকারী কুকুর, যাকে বলবো কামড়াতে
সে গিয়ে তাকেই কামড়াবে। এখন দেখি সেই কুকুর আমার দিকে দাঁত বের করেছে। আমার তৈরি করা হাতিয়ার এখন আমার বুকেই বন্দুক ঠেকাচ্ছে। হঠাৎ হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে দেয় দেয়ালে, ছিটকে দেয়ালে গিয়ে পড়ে লাল রঙের ওয়াইন। গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যায় ফ্লোরে। এরপর বিষাক্ত সাপের মতো ফুসফুস করতে করতে বলে, কি আছে ওই মেয়ের মধ্যে বলতো? টাকার অভাব আছে আরিবের, নাকি রূপের? রাজপুত্রের মতো চেহারা ওর। টাকা দিয়ে ওর থেকেও সুন্দরী মেয়ে বিছানায় আনতে পারবে সে। মেয়ে তো ওর পায়ের নিচে গড়াগড়ি খায়। মেয়ে লাইন দিয়ে পড়ে থাকে ওর জন্য। কিন্তু এই ছুঁচো ডানা খানগির ঝি তার জন্য একের পর এক লোক মেরে দিচ্ছে। আসাদ দাঁড়িয়ে উঠে ছাদের দিকে তাকিয়ে একটা হুঙ্কার ছাড়ে, আমি শুধু চেয়েছিলাম ওই মেয়েটা পেছন ছাড়ুক, শেষ করুক ওই অধ্যায়। কিন্তু এই শোরের বাচ্চা আমার সঙ্গেই খেলতে চায়। আমার রাজত্ব দাঁড়িয়ে আমাকেই চ্যালেঞ্জ। রিসাদ যেন বাবার কথায় রেগে আগুন হয়ে গেল। সারাক্ষণ ওই জানোয়ারের বাচ্চা আরিবের প্রশংসা করতে থাকে ওর বাবা। কই কখনো তো আমার এভাবে প্রশংসা করে না। কিছু বলতে গিয়েও থেমে গেল। এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। এরপর ঠান্ডা গলায় বলে উঠল, আপনি শুধু আদেশ দেন, ওর ফুসফুস ছিঁড়ে গুলি বেরিয়ে ঢুকিয়ে দেব। ওই শুয়োরের বাচ্চা দম নেওয়ার আগেই কুকুরের মতো লুটিয়ে পড়বে। তারপর এমন জায়গায় নিয়ে গেঁথে ফেলবো যেখানে লাশটা কুকুরেও চিনবে না। এমনভাবে হারিয়ে যাবে দুনিয়া থেকে, নামের আগে মৃত কথাটাও কেউ উচ্চারণ করার সময় পাবে না। আসাদ আলম নিঃশব্দে হাসল। সেই হাসি ঠান্ডা, বিষাক্ত, গভীর। ধীরে ধীরে সিগারেটের শেষ ধোঁয়া টেনে নিয়ে সে বলে উঠল, না রিশাদ, না, এবার আমি লোক পাঠাবো না। এই শুয়োরের বাচ্চার জন্য আমার অনেকটা টাকা নষ্ট হয়ে গেছে, সময় নষ্ট হয়েছে। ড্রাগ সাপ্লাই দিতে পারিনি। এবার আমি নামবো নিজেই, চোখে চোখ রেখে খেলবো ওর সঙ্গে। যেন আমার দম নিতে পারার আওয়াজে ভয় লাগায় ওর বুকে। আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নাম আমার এমনি এমনি আসেনি। সে ধীরে ধীরে বসে পড়ে সিংহাসনের মতো চেয়ারে। চোখে ঝিলিক পড়ে, ঠোঁটে খেলে যায় কুটিল হাসি। এইবার ওর হৃদয়ের মাঝে দিয়ে গুলি চালাবো, ওর কলিজায়, ওর ভালোবাসায়। ওর মিনি মাউসটাকেই বানাবো ওর মৃত্যুর কারণ, ভালোবাসাটাকেই বানাবো অভিশাপ। এতটুকু ছায়াকেও ভয় পাবে ও। কার ছায়ায় পড়েছে বুঝে উঠতে গলায় ছুঁড়ে বসাবো। রিসাদ হেলে পড়ে বাবার দিকে তাকিয়ে বলল, বলতে চাও মেয়েটা কে? আসাদ চোখ সরিয়ে জানালার দিকে তাকিয়ে বলল, মেয়েটা ওর সবচেয়ে বড় দুর্বলতা, আর এই দুর্বলতায় আগুন জ্বলে ওকে জ্বালানি বানাতে হয়। এবার ওকে পোড়াবো ওর মিনি মাউস দিয়ে। ওর চোখের সামনে ওর স্বপ্নটাকে চূর্ণ করব এমনভাবে যাতে কোনোদিন স্বপ্ন দেখার সাহস না থাকে। তবে কি মেয়েটাকে? রিসাদের গলায় আগ্রহ। না, মেয়েটাকে মারতে হবে না, এখনই না, ওকে বাঁচিয়ে রাখতে হবে। আর ওর চারপাশে এমন নরক সাজাতে হবে যেন প্রতিদিন, প্রতি মুহূর্তে সে নিজের প্রার্থনা করবে মৃত্যুর জন্য। মমিন হঠাৎ মুখ খুলে বলল, তুমি চাইলে আমি মেয়েটার কাছে যেতে পারি, ওকে বোঝাতে পারি আবির কি ভয়ঙ্কর, ওর জীবনটা ধ্বংস করে দেবে। একটু ঘুরিয়ে দিলে ও নিজেই ওর থেকে চলে আসবে। আসাদ হেসে উঠে বলল, না, তুই ওসব নাটকীয় জিনিস না মমিন। ওই মেয়েটার কাছে যাবে রিশাদ, ওর ভাষা জানে, ওর চোখ চিনে ফেলবে, আর মায়া, বিশ্বাস, এই দুটো বিষ দিয়ে এইবার মারবো আরিবকে। ধীরে ছুঁয়ে ছুঁয়ে, নিঃশ্বাসে নিঃশ্বাস। এক মুহূর্ত নীরবতা। তারপর আসাদ আলম ধীরে ধীরে বলল, এটা শুধু প্রতিশোধ না রিশাদ, এটা শিক্ষা। আমার তৈরি হাতিয়ার আমার দিকে উঠে আসে, তাহলে হাতিয়ারকে কতটা নির্মমভাবে ভেঙে ফেলা যায় সেটা জানাবো এবার। এইবার যুদ্ধ নয়, এবার হবে ভয়ঙ্কর নিঃশব্দ ধ্বংস। যে ধ্বংস শুধু আরিব চৌধুরী নয়, পুরো চৌধুরী পরিবারকে জ্বলতে হবে। মমিন কাপা গলায় বলে উঠে, দোলা ভাই, ওই ছেলেটা তো
এখন হুঁশ হারিয়ে ফেলেছে, পুরো সাইকো হয়ে গেছে। আসাদ হেসে ওঠে নরমভাবে ধীরে, তারপর বলে, সাইকো? হ্যাঁ, ভালোই বলছিস মমিন, ও সাইকো তো বটেই, আর আমি হচ্ছি সাইকোর সেই কারিগর। 2 দিন কেটে গেছে। নাওমি এখন আইসিইউতে। যন্ত্রপাতি নিঃশব্দ শব্দ আর ক্লান্ত আলোয় ঘেরা সেই কাজ ঘেরা কক্ষ যেন এক নীরব মৃত্যুর প্রতীক্ষালয়। গলিটা পিঠের উপর লেগেছিল, এটাই তাকে এখনো বাঁচিয়ে রেখেছে, কিন্তু জীবন ঠিক কতটা সময় তাকে ধরে রাখতে পারবে সেটা কেউ জানে না। ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, গুলি বের করা হয়ে গেছে, ভেতরের রক্তপাতও থামানো হয়েছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। বারবার তারা সবাইকে একই সতর্কতা দিয়ে যাচ্ছে, 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে পেশেন্ট কোমায় চলে যেতে পারে। নামের বুক ধীরে ধীরে উঠছে নামছে, এক একটা শ্বাস যেন এক একটা যুদ্ধ। মনিটরের হার্টবিট মাঝে মধ্যে বাড়ে, আবার হঠাৎ হঠাৎ ধীর হয়ে যায়। চারদিকে নার্সদের নিঃশব্দ চলাফেরা, কক্ষ জুড়ে একটা চাপা ভয়, একটা অব্যক্ত আতঙ্ক যা কথা বলে না, কেবল অনুভব করায়। সবাই ডিউটি শিফটের মতো সময় ভাগ করে নিয়ে নামের পাশে থাকছে। আজ সিতারা ফেরদৌস, শাহানা চৌধুরী আর সায়ান এসেছে। বাইরে করিডোরে সবাই বসে আছে। কিছুক্ষণ পর পর চোখ পড়ে সেই কাচের জানলা দিয়ে, যার উপর সে শুয়ে আছে নিস্তেজ অবচেতন নাওমি। আরিফ? সে কারোর শিডিউলে পড়ে না। সেদিন নাওমিকে হাসপাতালে ভর্তি করে বেরিয়ে গেছিল। কোথায় গেছিল কেউ জানে না, কিন্তু অনেক রাতে হাসপাতালে ফিরেছে। আর সেদিন থেকে এক মুহূর্তের জন্য হাসপাতাল ছেড়ে যায়নি। আইসিইউর সামনে, হাসপাতালের ছাদে, করিডোরে নিঃশব্দে সবার অগোচরে যেন ওর পায়ের শব্দ কেউ শুনতে না পারে। কিছুক্ষণ আগে একজন নার্স এসে সকলের উদ্দেশ্যে বলেছে, পেশেন্টের রেসপন্স শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরে আসতে পারে। মুহূর্তে চারদিকে একটা চাপা আনন্দের ঢেউ বয়ে গেল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো সবাই। বহুক্ষণ পর হালকা একটা হাসি দেখা গেল সিতারা ফেরদৌসের মুখে, কিন্তু সেই হাসিতে ছিল ক্লান্তি, ভয় আর দুয়ার ছায়া। সায়ান চৌধুরী ভেলায় কল করে জানিয়ে দিল সকলকে। দীর্ঘশ্বাস ফেলে জানালার পাশে দাঁড়িয়ে সিতারা ফেরদৌস বলল, এই মেয়েটার পাশে এখন ওর মা বাবা থাকলে ভালো হতো। 2 দিন হয়ে গেল ওর বাবা মায়ের সাক্ষাৎ পেলাম না। শাহানা চৌধুরী মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, আমরাও পাইনি, কয়েকবার কল করা হয়েছে, তবুও ওনাদের কোনো খোঁজ নেই। সায়ান, তোমরা কেউ জানো না ওরা কোথায়? ফোন বন্ধ কেন? এমন সংকটময় মুহূর্তে পরিবারের কেউ পাশে নেই, এটা কেমন করে সম্ভব? সায়ান উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকালো। তার চোখে এখন শুধু ক্লান্তি নেই, একটা কঠিন সন্দেহের রেখা আঁকা। এরপর শাহানা চৌধুরীর মুখের দিকে তাকিয়ে বলল, জানি না আন্টি, তবে একটা বিষয় আপনারা কেউ খেয়াল করেছেন? গুলি লাগার সময় নাওমির বাবা মা সেখানেই ছিল না, আর তারপর থেকেই পুরো পরিবারের কোনো খোঁজ নেই, এমনকি ওর মামা মামির কোনো খোঁজ পায়নি। যেন পুরো পরিবার একসাথে হাওয়ায় মিলিয়ে গেছে। এটাও কোনোভাবে সম্ভব আন্টি, নাকি এটা কাকতালীয়? শাহানা বিস্মিত কণ্ঠে বললেন, তুমি কি বলছো সায়ান? নাওমির পরিবার নিজেই সন্দেহভাজন। সায়ান ধীরে মাথা নিচু করে বলে, আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু ঘটনাগুলো একটার পর একটা এভাবেই ঘটছে, যা খুব স্বাভাবিক মনে হয় না। আরিফ এতক্ষণ হাসপাতালের ছাদে ছিল, এখনই নিচে চলে এলো সে। আর এমন সময় আইসিইউর ভেতর মনিটরের শব্দ কিছুটা বেড়ে যায়। একজন নার্স ছুটে এসে দরজায় দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, শুনুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা একজন একজন করে যান, কথা বলুন, আমি ডক্টরকে ডাকছি। এই কথা শুনেই আরিফ যেন ক্ষণিকের জন্য জমে যায়। পরক্ষণে দৌড়ে ছুটে আসে আইসিইউর সামনে। নার্সও ততক্ষণে চলে গেছে ডাক্তার ডাকতে। আরিফের সেই দৌড়ের শব্দে সিতারা ফেরদৌস, শাহানা চৌধুরী আর সায়ানও উঠে পড়ে ওর পিছনে। সকালে এসে দাঁড়ায় আইসিইউর সামনে। আইসিইউর ভেতরে তখন ধীরে ধীরে খুলছে নাওমির চোখ। চোখের পাতাগুলো কাঁপছে, চিবুক কেঁপে উঠছে অল্প করে। আরিফ আর এক মুহূর্ত দেরি করে না, আইসিইউর ভেতরে প্রবেশ করে। নাওমির হাত ধরে ফিস ফিস করে বলে, তাড়াতাড়ি জেগে ওঠো মিনি মাউস, তোমার সাথে যে এখনো আমার অনেক পথ চলা বাকি, কিন্তু তুমি হঠাৎ মাঝপথে চলে গেলে আমার যে অস্তিত্বই হারিয়ে যাবে। নাওমির ঠোঁটের ফাঁকে তখন ধীরে ধীরে বেরোয় এক কাপা কাপা শব্দ, আবির। এই তো আমি মিনি মাউস, এই তো
খুব ভালোবাসি লক্ষ্মীটি, খুব। নামি আর আরিফের কোনো কথার উত্তর দিতে পারে না। আর মধ্যই নার্স ডক্টর নিয়ে চলে আসে আর আরিফকে বাহিরে বের করে দেয়। কিন্তু পরক্ষণে সব কিছু আবার স্তব্ধ হয়ে যায়। নামির চোখ বন্ধ, শরীর নিস্তেজ। মনিটরে হার্টবিট হঠাৎ অস্বাভাবিকভাবে কমে যায় আর নামিও অজ্ঞান হয়ে যায়। ডিউটিরত নার্স চিৎকার করে ওঠে, ডক্টর, পেশেন্টের হার্ট রেট দ্রুত কমছে। মুহূর্তেই শুরু হয় ছুটাছুটি। চারদিকে ছুটে বেড়ানো নার্স, ডাক্তারদের মুখে চাপা আতঙ্ক। একজন ডাক্তার নাওমিকে দেখে নার্সের উদ্দেশ্যে বলে, বিপি নামছে, পালস ড্রপিং রিপিডলি, কোড ব্লু, এমার্জেন্সি টিম নাও। আরিফ তখন দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু হঠাৎ ভেতরের বিশৃঙ্খল শব্দ তার কানে পৌঁছতেই দৌড়ে ঢুকে পড়ে। তাকে কেউ থামায় না, কেউ বাধা দেয় না, কারণ সবাই জানে এই মেয়েটা শুধু একজন পেশেন্ট নয়, কারো হৃদয়ের সমগ্র পৃথিবী। শুয়ে আছে নাওমি, নিস্তেজ, মুখে চারপাশে অক্সিজেন মাস্ক, শরীরে অসংখ্য তার জোড়া, পিঠের উপরের ক্ষত থেকে বেরিয়ে আসছে লালচে রক্ত। এতক্ষণে কাত হয়ে শুয়েছিল, এবার একজন নার্স ওকে সোজা করে শুইয়ে দেয়। ডাক্তারদের হাতে ডেফিব্রিলেটর। ডাক্তার নার্সদের উদ্দেশ্যে বলে, কেয়ার। শক দিতেই নাওমির শরীর একবার কেঁপে ওঠে, আবার স্থির। আরিফ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, ভেতরে যেন দম আটকে আছে। ঠোঁট বন্ধ, কিন্তু চোখ বলে দেয় ভেতরে কি ঝড় বইছে। কেয়ার, আরেক শক। এবার আঙ্গুল একটু কাঁপে, মনিটরের হৃদস্পন্দনের সরল রেখা একটুখানি বেঁকে যায়, তারপর ধীরে ধীরে পুনরায় চলতে শুরু করে। ক্ষীণ তবে জীবনের ইঙ্গিত। ডাক্তার বলে, শি ইজ স্টাবিলাইজিং, পালস ইজ ব্যাক। ঘরটা নিঃশব্দ হয়ে যায়, শুধু আশ্বাসে পরিপূর্ণ একটুখানি নিঃশ্বাস ছাড়া। আরিফ ঝুঁকে পড়ে, তার কণ্ঠে আর আবেগ নয়, এবার প্রতিজ্ঞা। ফিরে আয় মিনি মাউস, আমি এখন তোর জন্য দাঁড়িয়ে আছি। এই যুদ্ধটা এখনো শেষ হয়নি, সবে শুরু। তার চোখে আবার সেই আগুন, জ্বলন্ত নিঃশব্দ প্রতিশোধে পরিপূর্ণ। যারা তোর এক ফোঁটা রক্ত ঝরিয়েছে, আমি তাদের অস্তিত্বটাই মুছে দেব। এক একটা নাম, এক একটা নিঃশ্বাস আমি শেষ করে দেব নাওমি। সন্ধ্যা 7টা। ঢাকার পুরনো এক গলির ভেতর একটা গোপন ডেরায় বসে আছে আসাদ আলম, রিসাদ আর ওদের দলের কয়েকটা ছেলে। ঘরটা আধোয়া অন্ধকার, দেয়ালের গায়ে সাদা বোর্ডে আঁকা গোটা দেশের মানচিত্র, যেখানে লাল চিহ্নে মার্ক করা বিভিন্ন জেলা। একটা বিশাল কাঠের টেবিলের উপর ছড়িয়ে রয়েছে কয়েকটা মোবাইল, ট্রাকের নমুনা ও কিছু কোডেড ফাইল। ঘরের ভেতর ধোঁয়ায় ভরা, যেন এক ভয়ালু আধারের ঘনত্ব জমে আছে। আসাদ আলম চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখে ঠান্ডা অথচ আগুন জ্বলা দৃষ্টি। ডান হাতে সিগারেট, বাম হাতে এক গ্লাস ব্ল্যাক ওয়াইন। পাশে রিসাদ ঠান্ডা মুখে ফোন ঘাটছে। ছেলেগুলো পেছনে চেয়ারে বসে আছে, কানে ইয়ারফোন গুজে। আসাদ আলম চোখ শুরু করে ধোঁয়া ছেড়ে বললেন, মাল ডিস্ট্রিবিউশনের হিসাব মিলছে না রিশাদ। সিলেট থেকে আগের মাসের যা উঠছিল এই মাসে তার অর্ধেকও আসেনি। রিসাদ চোখ না তুলে বলল, ট্র্যাক করতেছি বাবা। সার্ভার চন্দ্রা রুটে ইদানিং কেউ একজন ফলো করছে আমাদের, বেশি চালাক হয়ে গেছে। মাঝে মাঝে পুলিশ আগে ভাগে হানা দেয়, কেউ না কেউ খোঁজ দিচ্ছে পুলিশকে। ভালো, এইভাবেই চলুক। এই মুহূর্তে 7টা পয়েন্টে মাল ঢুকছে। রাঙামাটি কক্সবাজার দিয়ে যেটা ঢুকছে সেটা সব থেকে হাই কোয়ালিটির। বর্ডারে নতুন লোক বসানো হয়েছে, কিন্তু সাবধান, এইবার সামান্য ভুল করা মানে কাটা ঘায়ে নুনের ছিটানো, বলল আসাদ আলম। রিসাদ ঠান্ডা গলায় বলে, বাবা মাল সেফ আছে, তাছাড়া পুলিশ কমিশনারকেও কন্ট্রোল করা হয়েছে। যেই লোকটা ঢুকবে সেই আমাদের লোক, শুধু 3 দিনের মধ্যে রিস্ক ছাড়াই শহরে ঢুকিয়ে দিতে হবে। এরপর 1 মাস আমরা আরাম করে বসে মাল কামাতে পারবো। আসাদ ধীরে ধীরে ঘড়ির দিকে তাকায়, তারপর বলে, আরে রিশাদ, কামাই তো হচ্ছে, কিন্তু আরিফ নামের সোরের বাচ্চাটা না থাকলে আমরা আরও শান্তিতে থাকতে পারতাম। ও ওই 2 টাকার বেশ্যার জন্য কেবল ঝামেলা তৈরি করেছে, খালি মারতেছে আমাদের লোকজনকে।
ঠিক তখনই দরজা ঠেলে ঘরে ঢুকে মুমিন, কাঁধে ব্যাগ, চোখে একরাশ উত্তেজনা। দুলাভাই, নতুন কন্টেনার সেফ, কোনো 1708 ভিতরে হাউড করা আছে 32 কেজি রিফাইল্ড। এক ট্রপিং মানুষ স্বর্ণ দেখে মাল হস্তান্তরের আগেই আমি নিজেই গ্যারান্টি দিচ্ছি, চোখ বুজে বিশ্বাস করতে পারেন। রিসাত উঠে দাঁড়ায়, মুমিনের কাঁধে হাত রাখে। ভালো কাজ করেছো মামা। এরপর দলের একটা ছেলেকে বলে, সোহাগ, একটা কাজ তোকে সহ্য করতে হবে। আবিরের গতিবিধি নজর রাখতে হবে। ওকে সরাতে হলে তার আগে ওর প্রতিটা শ্বাস চিনতে হবে। সোহাগ মাথা নিচু করে বলে, আপনার কথাই আইন ভাই, এইবার ওর ছায়াও রেহাই পাবে না। তবে একটা কথা বলি, ওর চোখে যা আমি দেখেছি সেটা ভয় নয়, ওর চোখে আগুন। ও পাগলামি ভয়ঙ্কর রকমের ক্যালকুলেট। আসাদ আলম দাঁড়িয়ে উঠে জানালার দিকে তাকায়। রাত্রির অন্ধকারে ওর চোখে প্রতিফলিত হয় আলো ঝলমলে ঢাকা শহর। এরপর গর্জে উঠে বলে, আগুন হোক ঝড় হোক, এই শহর তো আমারই গড়া, আর আমার শহরে আমার নিয়ম চলবে সব। এবার ওকে শেষ করব আমি। ধীরে ঠান্ডা মাথায় ওর চারপাশে সবাইকে সরিয়ে তারপর। রিসাত মুচকি হেসে বলে, এবার শুধু ড্রাগ সাপ্লাই নয়, বাবার প্রতিশোধও চলবে একসাথে। এই শহর রক্ত দেখবে। আমরা শুরু করেছি খেলাটা, শেষটাও আমাদের হাতে হবে। ঘর জুড়ে ঘন নিস্তব্ধতা, চারদিকে নিঃশব্দ কিন্তু হিংস্রতা থাবা বসিয়ে আছে। নীরব রাতটা যেন অপেক্ষা করছে কোনো বড় বিস্ফোরণে। এমন সময় দরজায় হালকা শব্দ, কেউ অনুমতি না চেয়ে দরজাটা ধীরে ধীরে খুলে ফেলে। একটা মেয়ে ঢুকে পড়ে ঘরে, বয়স 20-25-এর মধ্যে, গায়ে হালকা সেলোয়ার কামিজ, হাতে ছোট একটা পার্স, চোখে গাঢ় কাজল, হাতের মধ্যে এক অদ্ভুত স্বাচ্ছন্দ্য, যেন এই ঘরের মহারানী। রিসাত মেয়েটাকে দেখে অবাক হয়ে বলল, আরে বাহ, আমাদের রাজপ্রাসাদে দেখছি সোনামণির আগমন। মুমিন হেসে বলল, একদম ঠিক সময়ে এসেছিস রে। আসাদ আলম চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে হাসেন, তারপর ঠান্ডা গলায় বললেন, এসো মায়া, এসো, তোমার অপেক্ষাই করছিলাম আমার মায়া। মেয়েটি হালকা হেসে ভেতরে আসে, রিসাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলে, খুব গম্ভীর মুখ করে বসে আছো সবাই, কেউ মরেছে নাকি? কেউ মরছে নাকি বেঁচে আছে সেটা তো তুই বলে দিবি, কিন্তু তোর মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু খবর আছে তোর ঝুড়িতে। মুমিনের কথায় মুচকি হাসলো মেয়েটি। হেসে ব্যাগ থেকে একটা ছোট নোটবুক বের করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, আরিফদের বাসায় কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে, সব লিখে রেখেছি, তোমরা বুঝে নাও, এই যে নোটবুক। এই বলে নোটবুকটা ছুড়ল সোহাগের দিকে। ওর কাণ্ড দেখে রিশাদ বলল, তুই ঢুকলি কিভাবে ওদের বাসায়? তোকে কেউ চিনতে পারেনি? রবির তো অসংখ্য বার দেখেছে তোকে আমার সাথে বেডরুমে, আইডেন্টিটি ধরা পড়েনি? মায়া কাছ ঝাঁকিয়ে বলল, সে তো মাতাল অবস্থায় দেখেছে তোমার সাথে, সেসব কি আর মনে আছে নাকি ওর? আমি তো ওদের চোখের সামনে থেকেও অদৃশ্য। আর তাছাড়া এখন তো নৌমিকে ছাড়া আর কারোর দিকে চোখ তুলেও তাকায় না। আসাদ আলম ধীরে ধীরে সামনে এসে মেয়েটার চোখে চোখ রেখে বলে, তুই তো জানিস না, তোর মতো লোককে এক একটা যুদ্ধ জেতায় আর হারায়ও। তো তোর কাজ কবে শুরু করবি চৌধুরী ভিলাই? মায়া একটু নত গলায় বলে, আরিফ এখন একেবারে একা নয়, চারদিকে পাহারা বসিয়েছে। ওর নিজের লোকজন অনেক চালাক, একটু সময় দাও, মোক্ষম সুযোগে কাজটা করে ফেলবো। আর তাছাড়া অনেকটা কাজ হয়ে গেছে আমাদের। ওই মেয়েটা নমি ওই মোটা ডায়েরিটা পেয়েছে। ওর কথা শুনে সবাই একসাথে হু হু করে হেসে উঠল। এরপর মুমিন বলল, কিন্তু আমাদের তো ওরও দুর্বল জায়গায় আঘাত আনতে হবে, তাই না? কিন্তু আমি জানি ওর সবচেয়ে দুর্বল জায়গাটা কি। মায়া বলল, ওর কথায় হেসে উঠে। রিসাদ বলল, আমিও জানি, সেটা আর কেউ নয়, নাওমি। মায়া মাথা নিচু করে হেসে ফেলে, কিছু বলে না। এরপর আসাদ আলম বলে, ভালো করে খেয়াল রাখিস নিজের।
আরিবের তো আবার শকুনের নজর, কখন যেন আবার তোকে সন্দেহ না করে। এখনই ধরা পড়া যাবে না, সময় এখনো বাকি আছে, খেলা তো কেবল শুরু। ঘর জুড়ে এক রহস্যময় নীরবতা নেমে আসে। সবাই জানে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, যার পিছনে আছে এক অদ্ভুত অজানা অদৃশ্য ছায়া, যার নাম মায়া। আসাদ আলম ধীরে ধীরে ফিরে গিয়ে আবার চেয়ারে বসে এক চুমুক গ্লাস শেষ করে বলে, তোর খবরের মূল্য ঠিকঠাক পাবি মায়া, কিন্তু মনে রাখিস, বিশ্বাসঘাতকতা করলে ওই ঘরেই তোর কবর হবে। মায়া কিছু বলে না, কেবল হাসে। সে হাসি যেন এক নীরব হিমশীতল আর মৃত্যুর পূর্বাভাস বহন করে। মিটিং শেষে সবাই যে যার মতো বেরিয়ে যায়। ঘরটাতে থেকে যায় শুধু মায়া আর রিসাদ। মমিন যাওয়ার পূর্বে একবার পেছন ফিরে তাকিয়ে বলে, আমি বিদ্ধ হয়ে গেলাম, এখনো পর্যন্ত একটা মেয়ে পেলাম না, না বউ হিসাবে আর না বিছানার সঙ্গী। আর তুমি ভাগনে প্রতি রাত আরামসে কাটাও। আজও তো আরও আছে মায়া, আজ তোমার তো আরও মধুচন্দ্রিমা। বাহ ভাগ্যে, বাহ তোমারই দিন। এরপর আফসোস করতে করতে বেরিয়ে যায় সেই গলি থেকে। আর সেই বদ্ধ ঘরে রিসাদের শুরু হয় সুহাগরাত। হাসপাতালে নিঃশব্দ করিডোরে ভারী পরিবেশ থেকে বের হয়ে আসার পরও শায়নের বুকের ভেতরের ভারটা যেন হালকা হচ্ছিল না। কানে এখনো বাজছিল মনিটরের টুংটাং শব্দ। নামে নিঃশ্বাসের ওঠানামা যেন তার নিজের শ্বাসের সাথেও তাল মেলাচ্ছিল। ক্লান্ত ভেতরটা ফাঁকা ফাঁকা। রাত 11টা বাজে। বাড়ি ফেরার জন্য হাঁটতে হাঁটতে সে নিজের গাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় আলো আধারি মাথার উপর এক সারি সাদা হলুদ বাতি জ্বলে উঠেছে। ঠিক তখনই এক মোড় ঘুরতে চোখ আটকে গেল। একটা পুরনো টং দোকান। প্লাস্টিকের চেয়ারে হেলান দিয়ে বসে আছে একটা মেয়ে। গায়ে কালো গাঢ় নীল হুডি, মাথার পেছনে বেঁধে রাখা চুলগুলো কিছুটা এলোমেলো, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, পাশে হেলান দিয়ে রাখা বাইক। শায়ান থমকে দাঁড়ায়। আভিরা। হালকা বাতাসে তার কিছু চুল উড়ে এসে গালে লেগে যাচ্ছে। গালে লেগে যাচ্ছে। সে নিজের মতো করে চা খাচ্ছে। বাইরের কোলাহল থেকে যেন একদম আলাদা। চারপাশের কেউ যেন ওর অস্তিত্বকে উপেক্ষা করছে, অথচ ওর উপস্থিতি শায়ানের চোখে সময়টাকে স্তব্ধ করে দেয়। অজান্তে শায়ান এগিয়ে যায়। আভিরার সামনে গিয়ে হালকা গলায় বলে, তুমি এখানে? আজকে আবারও বাইক নিয়ে বেরিয়েছো, শরীর ঠিক হয়েছে তোমার? আভিরা চোখ তোলে। মুখে চমকে ওঠার কোনো চিহ্ন নেই, বরং চোখের কোণে সে চেনা ঠান্ডা হাসি দিয়ে বলে, চা খাচ্ছি। তোমাকে দেখে মনে হচ্ছে প্রশ্নের অভাব নেই আজ। একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? শায়ান একটু হেসে পাশে চেয়ারটা টেনে বসে। চুপচাপ ওকে দেখতে থাকে। আভিরা তাকায় না। চাটা শেষ করে ধীরে ধীরে কাপে হাত ঘোরায়, তারপর বলে, তোমার মতো লোকেরা তো টং দোকানে বসেন না, তো আজ কি এমন হলো যে হঠাৎ এখানে? শায়ান নরম স্বরে বলল, আজ কিছুই ঠিকঠাক নেই, চারদিকটাই শুধু ধোয়া কুয়াশা। আমি জানি না আমি কেন এখানে আসলাম। দূর থেকে তোমাকে দেখলাম, তোমাকে দেখেই শুধু মনে হয় তোমাকে একবার কাছ থেকে দেখলে মনটা হালকা হবে। আভিরা এবার তাকায়, একদম চোখে চোখ রেখে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এরপর চট করে চোখ সরিয়ে নেয়। আভিরা বিদ্রুপের সুরে বলে, ফ্লার্ট করছো আমার সাথে? তুমি জানো না আমি কে, আমার সম্পর্কে কিছু জানো না, জানো না আমি কেমন, তবু এই কুয়াশার মধ্যে আমাকেই কেন খুঁজছো? শায়ান চুপ করে যায়। কিছু সময় কোনো শব্দ বের হয় না মুখ দিয়ে। তারপর নিঃশব্দে ভাঙা গলায় বলে, আমি জানি না তুমি কে, কিন্তু জানি তোমার চোখে একটা যন্ত্রণা আছে যেটা তুমি কাউকে বলতে পারো না। আর সেই না বলতে পারা কষ্টের মধ্যেই আমি আটকে গেছি আভিরা, অদ্ভুতভাবে, ভয়ঙ্করভাবে। আভিরা মুখ নিচু করে চায়ের কাপ ঘোরাতে থাকে। কাজরা সামান্য থর থর করে কাঁপে। এরপর বলে, তোমার কথায় আমি অন্য কিছু সুর পাচ্ছি শায়ান। ভালোবাসা বিপদ ডেকে আনে, আর আমি নিজেই তো বড় বিপদ, তাই তুমি সে পথে না হাঁটলেই ভালো হয়। শায়ান ধীরে উত্তর দেয়, তুমি যদি বিপদ হও তাহলে আমি হাসি মুখে সেই বিপদে পড়তে রাজি। প্রেম ভালোবাসার জন্য মানুষ নিজের জীবন বাজি ধরে, আর আমি সামান্য বিপদে পড়তে পারবো না।
একটা ঝিরিঝিরি হাওয়া বয়ে যায় দোকানের সামনে, ল্যাম্পপোস্টের আলো একটু দুলে ওঠে। আভিরা চাওয়ালাকে আবার 2 কাপ চা দিতে বলে। একটু পর চাওয়ালা দুজনের হাতে নতুন দুটো চা দিয়ে দেয়। দুজনে চুপ থেকে চা খাচ্ছে। চারপাশে হালকা গাড়ির শব্দ, দূরে বাচ্চারা হেঁটে যাচ্ছে, পেছনে বাতাসে বাজছে পুরনো গান। এই পথ যদি না শেষ হয়। চা খেতে খেতে সায়ন ভাবে, এই মেয়েটার সাথে ঝগড়া করতে করতে কখন যে সে ভালোবেসে ফেলেছে তা নিজেও বুঝতে পারেনি। নামিকে এখন একবারও মনে পড়ে না সায়নের। এই মেয়েটির জন্য কোনো কাজ করতে পারে না সে। সারাক্ষণ ওর স্মৃতি দাঁড়িয়ে নিয়ে বেড়ায় সায়নকে। ও বুঝতে পারে নামি ওর ভালো লাগা ছিল, ভালোবাসা নয়। আর এই মেয়েটা সত্যি ওর ভালোবাসায় রূপ নিয়েছে। এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে গেছে সায়ন। হঠাৎ আভিরার কথায় চমকে উঠে সে। কোথায় হারিয়ে গেছো? সায়ন মাথা নেড়ে কিছু না বোঝায়। আভিরা চায়ের কাপ নামিয়ে সরাসরি সায়নের দিকে তাকিয়ে বলে ওঠে, আজকে একটা পাগলামো করে ফেলেছি। সায়ান হালকা অবাক হয়ে বলে, তুমি আর পাগলামো? তা কি পাগলামো করেছো বলো শুনি? আভিরা চোখে দুষ্টু হাসি দিয়ে বলে, বন্ধুদের সঙ্গে বাজি ধরেছি। আজ রাত 12টার পরে একা রাইড শেয়ারিংয়ে ঘুরতে যাব। ওরা বলেছে আমার নাকি সাহস নেই, তাই রাইড শেয়ারিংয়ে গিয়ে ওদের বুঝিয়ে দেব আমার সাহস আছে কি না। সায়ান চমকে তাকায়। মুখে হালকা হাসি থাকলেও চোখে একটা অদ্ভুত ধরনের শঙ্কা। সায়ান মুখে হাসি রেখে বলে, তুমি জানো কখনো কখনো বাজি জিততে গেলে মাঝে মাঝে হারাটাও দরকার হয়। আভিরা ভ্রু কুঁচকে বলে, মানে? সায়ান আভিরার দিক থেকে চোখ সরিয়ে চায়ের কাপের দিকে তাকিয়ে বলে, মানে সব কিছুই প্রমাণের বিষয় না, কেউ কেউ তো প্রমাণ ছাড়াও সাহসী হয়। আভিরা খানিক চুপ করে থাকে, তারপর একটু নরম স্বরে বলে, তোমার কথাগুলো কেমন যেন অন্যরকম শোনায় আজকাল। সায়ান চমকে ওঠে, কিন্তু সামলে নেয় নিজেকে। তুমি ভুল বুঝছো, আমি সব সময় এমনই ছিলাম, তুমি আগে খেয়াল করনি হয়তো। আভিরা মৃদু হাসে, হয়তো এখন বেশি খেয়াল করছি। তুমি অনেক গভীর কথা বলো জানো। সায়ান কিছু বলে না, শুধু মাথা নিচে করে চায়ের কাপের শেষ চুমুক দেয়। তারপর নিঃশব্দে বলে, আমি চাই না তুমি বাজিটা জিততে গিয়ে বিপদে পড়ো। কি বলছো? তুমি কি আমাকে নিয়ে ভয় পাচ্ছ? ভয় পেও না। রাইড শেয়ারিংয়ে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আমায়, আজও হারবো না। সায়ান আভিরার কথায় মনে মনে বলে, ভয় হয় তো তোমার জন্য, খুব ভয় হয় তোমাকে হারানোর ভয়। ভালোবাসি যে তোমায়, বলতে পারি না, তোমার সামনে আসলেই কেমন যেন উলটপালট হয়ে যায় আমি। হৃদস্পন্দনের গতি বেড়ে যায় আমার। কবে বুঝবে তুমি আভি আমাকে, কবে? কি হলো, কি ভাবছো? সায়ান ছোটের কোণে একটুখানি হাসি টেনে বলে, কিছু ভাবছি না। আমি তো জানি তুমি সেরার সেরা, কেউ হারাতে পারবে না তোমায়, কিন্তু তবুও একটু তো ভয় হচ্ছে। তোমার শরীর যে এখনো ঠিক হয়নি। আভিরার মুখে হালকা এক অভিব্যক্তি খেলে যায়, অদ্ভুত এক কৌতূহলে ভেজা হাসি। সে বুঝে কিছু একটা আছে, কিছু অনুভব যা মুখ ফুটে বলে না সায়ান, কিন্তু নীরব ভাষায় তা থেমে থেমে ঠিক পৌঁছে যায়। আভিরা হঠাৎ হালকা টোনে বলে, তুমি কি যাবে রাত 2টায় আমার সঙ্গী হয়ে? সায়ান যেন চমকে যায়, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি নিয়ে যাবে আমাকে? ঠিক আছে, তুমি বলছো আর আমি যাব না, তা কি হয় বলো? শুধু বলো কোথায় আসতে হবে, আমি সময় মতো চলে আসবো। এখানেই চলে এসো 1:30টার সময়। আর হ্যাঁ, আসার সময় অবশ্যই ফোন করো আমাকে, ভুলে যেও না যেন। এখন উঠছি তাহলে, কেমন? সায়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেয়। আভিরা চোখ সরিয়ে নেয় সায়ানের দিক থেকে, তারপর মনে মনে বলে, তোমার এই কথাগুলোর ভেতরে অনেক কিছু আছে সায়ান, কিন্তু আমি ধরতে চাই না, কারণ যেটুকু পাচ্ছি সেটুকুই হয়তো যথেষ্ট। সায়ান এবার মাথা নিচু করে কেবল এক টুকরো হাসি উপহার দেয় আভিরাকে। চুপচাপ রাতটা গড়িয়ে যায়। বাইরের বাতাসে একটা অলিখিত বোঝাপড়ার ঘ্রাণ। কেউ কিছু বলে না, তবু অনেক কিছু বলা হয়ে যায়। আভিরা কোনো কথা বলে না আর। সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে বাইকের দিকে এগিয়ে যায়। স্টার্ট দেওয়ার আগে শুধু একবার চোখ ঘুরিয়ে দেখে সায়ানের দিকে, তারপর একা একাই বিড়বিড় করে বলে, তোমার কাছে আমি আভিরা,
কিন্তু আমার ছায়ার নাম অন্য কিছু সায়ান। আমার জীবনটা আর 10টা মেয়ের মতো সাধারণ নয়। আমি যে পথে হাঁটছি সেই পথে মৃত্যু ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নেই। সেই পথে পথিকদের কোনো সঙ্গী থাকতে নেই, কোনো প্রিয় মানুষ, কোনো সংসারের স্বপ্ন, এসব কিছু থাকতে নেই। সে অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়িয়ে তোমার জীবনটাও মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না আমি সায়ান। এসব ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে আভিরার। ডান হাতের পিঠ দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয় সে। এরপর বাইক স্টার্ট দেয়। এরপর হাত দিয়ে সায়ানকে বাই বলে চলে যায়। পেছনে রেখে যায় একটা ঝাপসা ধোয়া, ধাতব শব্দ আর একজোড়া চোখের নির্লিপ্ত দৃষ্টি। আভিরা যাওয়ার পর সায়ান বসে থাকে এক জায়গায় নিঃশব্দে। জানে না কেন, কিন্তু বুঝতে পারে এই মেয়েটাকে ছাড়া তার কিছুই পূর্ণ নয়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।